এখন আমি দাঁড়িয়ে আছি জিয়াত কুণ্ডর সামনে। রাজা পরশুরামের সময় এখানে তাদের যে যুদ্ধের সৈনিক ছিল তাদেরকে যখন যুদ্ধে পাঠানো হতো এবং যুদ্ধে যখন তারা মারা যেত বা ঘায়েল হয়ে যেত, তখন সেই সৈনিকদের নিয়ে এসে এই কূপের ভিতরে ফেলা হতো এবং তাৎক্ষণিক এই কূপের অলৌকিক শক্তির মাধ্যমে সেই সৈনিকগুলো কিন্তু পুনরায় আবার জীবিত হয়ে উঠত। এই গরুর মাংস যদি এক টুকরো এই কূপের ভেতরে ফেলা যায় তাহলে কিন্তু এই কূপের হচ্ছে যে অলৌকিক শক্তিটা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এখন পরশুরামের প্রাসাদ যেটা ছিল তার প্রাচীর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে দেখতে এবং আপনাদেরকে দেখাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়া জেলার মহাস্থানগড়ের জিয়াতকুণ্ড থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন। 2500 বছর আগের ইতিহাসের সাথে জড়িত এই জিয়াতকুণ্ড। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মহাস্থানগড়ের আরও একটি ইতিহাস ঘেরা কূপ বা জিয়াতকুণ্ড। চেষ্টা করব সঠিক তথ্য ও ইতিহাস তুলে ধরার। বন্ধুরা, 2500 বছর পূর্বের প্রাচীন পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগরী, যা এক সময় বাংলার রাজধানী ছিল, সেই মহাস্থানগড়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা প্রত্ন নিদর্শন বা প্রাচীন নিদর্শন। এর মধ্যে আরও অন্যতম হলো এই প্রাচীন জিয়াতকুণ্ড। কথিত আছে এখানে মৃত ব্যক্তিকে ফেলে দিলে পুনরায় জীবিত হয়ে উঠত, ঠিক অলৌকিকভাবে। তারই ধারাবাহিকতায় খুঁজতে আসছি সঠিক ইতিহাস। প্রাচীন আমলের তথা খ্রিস্টীয় 8 দশকের সময় এই ঘটনা ঘটত। বর্তমানে এই জিয়াতকুণ্ড একেবারেই ধ্বংসের পথে। কী বা ঘটেছিল সেই সময়, যার কারণে এই কূপটির অলৌকিক শক্তি চলে যায় চিরকালের জন্য? চলুন জেনে নেওয়া যাক ইতিহাস ঘেরা সেই রহস্যটি। এখন আমি দাঁড়িয়ে আছি জিয়াতকুণ্ডর সামনে। রাজা পরশুরামের সময় এখানে তাদের যে যুদ্ধের সৈনিক ছিল তাদেরকে যখন যুদ্ধে পাঠানো হতো এবং যুদ্ধে যখন তারা মারা যেত বা ঘায়েল হয়ে যেত, তখন সেই সৈনিকদের নিয়ে এসে এই কূপের ভিতরে ফেলা হতো এবং তাৎক্ষণিক এই কূপের অলৌকিক শক্তির মাধ্যমে সেই সৈনিকগুলো কিন্তু পুনরায় আবার জীবিত হয়ে উঠত এবং পরের দিনে আবারও যুদ্ধের ময়দানে যেত যুদ্ধের জন্য। তো তখন এখানে একটা কথা প্রচলিত আছে এবং এটা দেখে যুদ্ধের প্রতিপক্ষ বা বাদীপক্ষ যারা ছিলেন তারা ঘাবড়ায় যেতেন যে এই যে ব্যক্তিগুলোকে আমরা মেরে ফেলতেছি তারা পুনরায় কিভাবে জীবিত হচ্ছে। এটি দেখার পরে তারা আবার পুনরায় অনুসন্ধানের নামে যে আসলে কিসের মাধ্যমেই বা এখানে জীবিত হচ্ছে পুনরায় মানুষ আবার। তো গুপ্ত যুগের মাধ্যমে তখন তারা জানতে পারে যে এই পরশুরামের যে আস্তানা সেখানে নাকি একটা কূপ আছে, যে কূপের ভিতরে ওই মৃত ব্যক্তি বা মৃত সৈনিকগুলোকে ফেলে দেওয়ার পরে আবার পুনরায় জীবিত হয়ে উঠতেছে। তো তখন তাদের গুপ্তযোগের মাধ্যমে বা একটি কাকের মাধ্যমে এখানে এক টুকরো গরুর মাংস পাঠায় দেয় যে ওই কূপের ভিতরে ফেলার জন্য। বাই দ্য ওয়ে, এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। তখন পরশুরামের বাদীপক্ষ যারা ছিলেন তারা হচ্ছে যে অনুসন্ধানের নামে যে ওই কূপের অলৌকিক শক্তিটা কিভাবে নষ্ট করা যায়, এবং তখন তারা কি যেন একটা শক্তির মাধ্যমে জানতে পারে যে এই গরুর মাংস যদি এক টুকরো এই কূপের ভেতরে ফেলা যায় তাহলে কিন্তু এই কূপের হচ্ছে যে অলৌকিক শক্তিটা নষ্ট হয়ে যাবে। তখন তারা কি করে, তাৎক্ষণিকভাবে একটি কাকের মাধ্যমে এই এক টুকরো গরুর মাংস এই কূপের ভেতরে ফেলার চেষ্টা করে এবং সেই ফেলার মাধ্যমে তারা সফলও হয়। তখন থেকেই মূলত এই কূপের অলৌকিক শক্তিটা
নষ্টের পথে বা নষ্ট হয়ে যায়। এরকম আমরা শুনে আসছি, লোকে মুখেও শুনতে পারি এই কথাগুলো। এখানকার স্থানীয় ব্যক্তিবর্গের সাথেও কথা বলে দেখছি, তারাও এই কাহিনিটাই বলছে। এবং এই যে গরুর মাংস ফেলার পর এখানে অলৌকিক শক্তিটা চলে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটাও কিন্তু তারা আমাদেরকে বলছে। এক সময় বা আজ থেকে 2500 বছর আগে এখানে রাজা পরশুরামের রাজত্ব ছিল। সে সময় এখানে ইসলাম প্রচারের জন্য মাছের পিঠে চড়ে আসেন হযরত শাহ সুলতান বলকি মাই সাওয়ার। মাই শব্দের অর্থ মাছ, আর সাওয়ার শব্দের অর্থ তিনি সাওয়ার হয়েছিলেন, এই জন্য তাকে মাই সাওয়ার বলা হয়। তিনি যখন ইসলাম প্রচারের জন্য আসেন এবং রাজা পরশুরামের সাথে যুদ্ধে লিপ্ত হন। প্রথম দিকে পরশুরামের সেনাপ্রধান ও আরও কিছু লোক ইসলামের বাণী গ্রহণ করে, তবে রাজা পরশুরাম ও তার বোন শিলাদেবী তা গ্রহণ করেন না। পরবর্তীতে রাজা পরশুরাম শাহ সুলতানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। যুদ্ধের প্রথমেই শাহ সুলতান পরাজিত হন, কারণ যুদ্ধ চলাকালীন শত্রুকে আক্রমণের সময় শাহ সুলতানের যোদ্ধাদের সংখ্যা কমলেও পরশুরামের যোদ্ধাদের সংখ্যা কখনোই কমেনি। অপ্রাকৃতিক ও অলৌকিক শক্তির বলে এমনটি ঘটেছিল। যুদ্ধ চলাকালীন অনেক সময়ে পরশুরামের মৃত সৈন্যদের পুনরায় আবার যুদ্ধে অংশ নিতে দেখা যায়। পরবর্তীতে স্থানীয় বা গুপ্তচরের মাধ্যমে জানা যায় জিয়তকুণ্ড নামে একটি কূপ আছে, যেটি অলৌকিক ক্ষমতার অধিকারী, আর এই কূপটি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত। রাজা পরশুরাম যখন হযরত শাহ সুলতান বলকি মাই সাওয়ারের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন, তখন তিনি এই কূপের সাহায্যে মৃত সৈনিকদের পুনর্জীবিত করতেন। আর যখন শাহ সুলতান বলকি পরশুরামের এই কূপটি সম্পর্কে জানতে পারেন, তখন এই কূপটির অলৌকিক ক্ষমতা বিনাশের জন্য একটি চিল বা কাকের সাহায্যে এক টুকরো গরুর মাংস ওই কূপের মধ্যে ফেলে দেন। তারপর থেকে কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এ ছিল জিয়তকুণ্ড সম্পর্কে লোককথা বা ইতিহাস। যেহেতু এই কূপটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তাই এই কূপটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। কিন্তু এর অবস্থা একেবারে জরাজীর্ণ। পাথর ও ইট এমনকি আবর্জনা দিয়ে কূপের ভেতরের অংশ বন্ধ হয়ে গেছে। প্রত্নতত্ত্ব বিভাগের উচিত এটিকে সংরক্ষণ করা, যেহেতু এটি একটি পর্যটন কেন্দ্র। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ইতিহাসকে জানতে এবং সবার মাঝে পৌঁছে দিতে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও মহাস্থানগড়ের অন্য কোনো স্থানের ভিডিওতে। কথা হবে অন্য কোনো স্থানের ইতিহাস ঘেরা সেই রহস্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।